ওয়েলকাম টু দাস একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা তো হবেই, একটু দেরি হচ্ছে হয়তো পরীক্ষা হতে, বাট পরীক্ষা তো হবেই। এবং এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষায় অঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটাই পরীক্ষা হবে, ওখানে 25টা অঙ্ক থাকবে, এবং কলকাতা পুলিশের পরীক্ষায় দুটো পরীক্ষা হবে। কলকাতা পুলিশের পরীক্ষা প্রথম অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাতে তোমাদের 30টা অঙ্ক থাকবে। তো অঙ্কটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আর সেই অঙ্কের কথা চিন্তা করেই পরীক্ষার সামনে যে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা যে আছে সেই কথা চিন্তা করেই আমি আজকে একটা 20টা অঙ্কের সেট তৈরি করেছি, এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। আশা করি তোমাদের এই অঙ্কগুলো দেখলে পরীক্ষায় খুব কাজে দেবে। দেখো প্রথম অঙ্কটা কি আছে। দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? দেখো এই অঙ্কগুলো দুটো হয়, একটা যোগফল আকারে হয় আর একটা গুণ আকারে হয়। কি বলেছে, যোগফল 315 এবং গসাগু 35। আমাদের কিভাবে করতে হবে অঙ্কটা? প্রথমে আমরা যোগফলটাকে লিখবো 315, গসাগু কত আছে 35। এই 35 দিয়ে আমরা কি করব, 315 কে ভাগ করব। তাহলে 35 দিয়ে যদি আমি 315 কে ভাগ করি কত পাই? 9। এই কত পেলাম? 9। এই 9 সংখ্যাটাকে আমাদের যোগফল আকারে ভাঙাতে হবে। আমি আগেই বলেছি অঙ্কটা দু রকম হয়, একটা যোগফল একটা গুণফল লেখা থাকবে। যোগফল যদি থাকে তাহলে এই সংখ্যাটাকে যোগ আকারে ভাঙাতে হবে, আর যদি গুণ থাকতো লেখা এটা গুণফল থাকতো তাহলে এটাকে গুণ আকারে লিখতে হতো। এবার আমরা কিভাবে লিখবো দেখো, প্রথমে আমরা 9 লিখছি। এই 9টাকে আমরা কিভাবে লিখতে পারি ভাঙালে? 1 যোগ 8, 2 যোগ 7, 3 যোগ 6, পরপর লিখবে 4 যোগ 5। এইবার দেখো 5 যোগ 4 লিখতাম, কিন্তু যেহেতু 4 আর 5 পরপর, অর্থাৎ যখন দুটো সংখ্যা পরপর চলে আসবে তারপর আর করা লাগবে না। এইবার দেখো এই যে আমরা এতগুলো পেলাম, 4টে পেলাম, তার মধ্যে কোনটা হবে, কত জোড়া সংখ্যা সম্ভব? ওরা বলেছে কত জোড়া সংখ্যা সম্ভব। এবার আমরা কি করে এই কত জোড়া বের করব, আলাদা করব? দেখো এখানে পরস্পর মৌলিক আকারে আলাদা করতে হয়। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যখন দুটি সংখ্যার গসাগু উত্তর 1 হয়। এবং এটা পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এটা জেনে রাখো, কারণ আজকাল পরীক্ষার যে ইন্টারভিউ যেটা হয়, ওই ইন্টারভিউতেও কিন্তু তোমাদের অঙ্ক থেকে অনেক মানে প্রশ্ন ধরা হয়। তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যখন দুটি সংখ্যার গসাগু উত্তর 1 হয় তখন সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। এইবার দেখো 1 যোগ 8, এটা পরস্পর মৌলিক সংখ্যা। কেন? দেখো 1 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি, 8 অক্ষে কত? 8। তাহলে গসাগু কত পেলাম? গসাগু উত্তরটা সবসময় এই সাইডে হয়, বাদিকে হয়, তাহলে গসাগু উত্তর 1 পেলাম। তাহলে আমরা কি বলেছিলাম, যখন দুটি সংখ্যার গসাগু উত্তর 1 হবে তখন সেই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই 1 আর 8, এই জোড়াটা নেওয়া সম্ভব। দেখো 2 আর 7, এটাও নেওয়া সম্ভব। কেন? দেখো 3 দুগুণে কত? 6, 1, 2 অক্ষে কত? 2। তাহলে এখানে গসাগু কত পেলাম? 1। তাহলে এই জোড়াটাও নেওয়া সম্ভব। 3 আর 6 সম্ভব না। কেন? দেখো আমরা 3, 6, 3 দুগুণে কত? 6। তাহলে কত পেলাম? গসাগু 3। আমরা কি বলেছিলাম, যখন দুটি সংখ্যার গসাগুর উত্তর 1 হবে তাদের আমরা পরস্পর মৌলিক বলি, এবং সেইটাই নেওয়া সম্ভব। তাহলে এটা নিতে পারবো না। 4 আর 5ও হবে। কেন? দেখো 4 অক্ষে কত? 4। তাহলে 1, 4 অক্ষে কত? 4। তাহলে গসাগু কত পেলাম? 1। তাহলে এই জোড়াটা নেওয়া সম্ভব। তাহলে আমরা কটা জোড়া নিতে পারলাম? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তাহলে কোথায় আছে? অপশন এ, অর্থাৎ 3 জোড়া সংখ্যা সম্ভব। নেক্সট অঙ্ক দেখো, কত সুদের হারে কোন টাকা 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? কি বলেছে? কত সুদের হারে কোন টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং কত তাড়াতাড়ি করা যায়। দেখো কি বলেছে, 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে কত টাকা আমি জানি না, এই 100 ধরি আমি, এই 8 দিয়ে যত বছর বলেছে তত দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখো 4 25, 100, 4 দুগুণে কত? 8। তাহলে 25/2। তাহলে কি দাঁড়ালো? 25/2 মানে হচ্ছে 12 দুগুণে 24, অর্থাৎ 12 পূর্ণ 1/2। কোথায় আছে? অপশন এ, অর্থাৎ 12 পূর্ণ 1/2%। তাহলে কত কি বলেছিল, সুদের হার কত হবে? 12 পূর্ণ 1/2, অর্থাৎ 12.5%। নেক্সট অঙ্ক দেখো, 171 মিটার লম্বা একটি ট্রেনের 229 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে যদি ট্রেনটি ঘন্টায় 45 কিমি বেগে ছুটতে থাকে? দেখো কি বলেছে, ঘন্টায় 45 কিমি বেগে ছুটে। আবার এদিকে বলেছে 171 মিটার লম্বা, আর ট্রেনটা হচ্ছে 171 মিটার লম্বা, আর তোমার প্ল্যাটফর্মটা হচ্ছে 229 মিটার লম্বা। দেখো আমরা জানি যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 171
প্লাস 229, তাহলে কত হলো তোমার? দেখো 9 একে 10-এর 0, হাতে আমার 1, 2 একে 3, 7 3 10-এর 0, হাতে আমার 1, 2 একে 3 আর একে 4, তাহলে 2 একে 3 আর কত 4, অর্থাৎ 400, টোটাল 400 মিটার অতিক্রম করতে হবে। এইবার দেখো এইগুলো মিটারে আছে, আর যে গতিবেগে ছুটছে সেটাকে আমাদের কি বলছে? কিলোমিটার বলেছে, ঘন্টায় বলেছে। ঘন্টায় 45 কিমি বেগে ছুটে। তাহলে আমরা জানি কিলোমিটার থেকে কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে যাই তাহলে 5/18 দ্বারা গুণ করতে হয়, এটা আমরা জানি। আর যদি মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে আসি তাহলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? এই যে 45 কিলোমিটার, যেহেতু এটা দেখো মিটারে আছে, এটা মিটার, তাহলে কি করব? 45 কিলোমিটারটাকে প্রথমে আমরা 5/18 দিয়ে ভাগ করব। 9 দুগুণে 18, 5 9 45, তাহলে কি দাঁড়ালো? 25/2, এটা মিটার পার সেকেন্ড এসে গেল। উত্তরও দেখো সব সেকেন্ড চেয়েছে। আর আমরা কি করলাম? এই কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ড করে নিলাম। এইবার আমাদের টোটাল কত আছে? 400 মিটার আছে, এটাকে আমরা 25/2 দিয়ে ভাগ করব। এখন দেখো 25/2, এটা নিচে আছে, এই সংখ্যাটা কি হবে? এটা উপরে উঠে যাবে 2। তাহলে দেখো 4 25 100, 8 25 200, 12 25 300 আর 16 25 হচ্ছে 400, তাহলে 16। তাহলে 16 আর 2 গুণ করলে কত হবে? 32 সেকেন্ড। জানো এখানে সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড ছিল, তাহলে আমরা কি করব? উত্তরটা লিখব 32 সেকেন্ড। তাহলে আমাদের কোথায় আছে অপশন? অপশন বি, 32 সেকেন্ড। নেক্সট 4 দাগ। একটি লোক নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে তার 4 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে সময় নেয় হচ্ছে 5 মিনিট। বলছে যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? আমাদের কাছে লাস্ট জানতে চেয়েছে স্রোতের বেগ। এবার দেখো প্রথমে আমরা আগে কি করব? তাহলে স্থির জলের গতিবেগটা বের করব। তাহলে আমরা এখানে লিখি স্থির জল টোটাল কত মিটার চওড়া? 100। এই স্থির জল কত মিনিট লেগেছিল? 4 মিনিট। 4 দিয়ে ভাগ করি, 4 25 100, তাহলে 25 মিটার পার মিনিট, মানে হচ্ছে 1 মিনিটে 25 মিটার যায় স্থির জলের গতিবেগ। এইবার স্রোতের প্রতিকূলে, প্রতিকূল বলে লিখি শুধু, আবার 100 মিটার চওড়া, প্রতিকূলে যেতে কত সময় লাগে? 5 মিনিট। 5 দিয়ে ভাগ করি আমরা, 5 20 100, তাহলে 20 মিটার পার মিনিট। এবার দেখো স্থির জল পেয়ে গেলাম, স্রোতের প্রতিকূলটাও পেয়ে গেলাম। জানতে চাইছে স্রোতের বেগ কত? স্রোতের বেগের সূত্র হচ্ছে অনু মাইনাস প্রতি বাই 2। কি বললাম? স্রোতের বেগের সূত্র হচ্ছে স্রোতের বেগ সূত্র হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। দেখো প্রতিকূল তো আছে, অনুকূল তো নেই, তাহলে স্রোতের বেগ বের করবো কি করে? দেখো যে আছে, কে আছে? প্রতিকূল আছে। বললাম কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এখন প্রতিকূল আছে, অনুকূল তো নেই, তাহলে কি স্রোতের বেগ বের করতে পারবো না? পারবো। যে আছে তাকে দিয়ে বের করব। দেখো কে আছে? অনু আর প্রতির মধ্যে কে আছে? প্রতিকূল আছে। প্রতিকূলের সূত্র কি? প্রতিকূলের সূত্র হচ্ছে স্থির জল মাইনাস স্রোতের বেগ। এখন প্রতিকূলের বেগ কত আছে? 20, স্থির জল কত আছে? 25, মাইনাস স্রোতের বেগটাকে এক্স ধরে নিলাম। এবার দেখো আমরা এখানে করতেই পারি, 20 25টার দিকে চলে আসলে মাইনাস 25 সমান সমান এগিয়ে মাইনাস এক্স পড়ে থাকলো। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, এই সরি আগে মাইনাস কাটা যাচ্ছে না, এই মাইনাস এক্স, এই মাইনাস, তাহলে এখানে কি পড়ে থাকছে? -5 সমান সমান মাইনাস এক্স। এইবার মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে আমার কি দাঁড়ালো? সুতরাং এক্স সমান সমান কত দাঁড়ালো? আমাদের 5 দাঁড়ালো। এক্স সমান সমান 5, এবং এই 5টা কি? 5 মিটার পার মিনিট। এখন আমাদের কাছে জানতে চেয়েছে স্রোতের বেগ। স্রোতের বেগ বলেছে,
উত্তরগুলোর দিকে তাকিয়ে দেখো, সব মিটার পার ঘন্টা লেখা আছে। তাহলে দেখো আমাদের 1 মিনিটে 5 মিটার যায়, তাহলে 1 মিনিটে যদি 5 মিটার যায়, তাহলে 1 ঘন্টা কত? 7 মিনিট। তাহলে 7 মিনিটে কত হবে? 60 গুণ 5 সমান সমান 300 মিটার। কত যাবে? 300 মিটার। কোথায় আছে? অপশন এ। দেখো নেক্সট 5 দাগ, একটা অঙ্ক আছে, দেখো 3 9 98/99 গুণ 99। এবার দেখো এই অঙ্কটা কত তাড়াতাড়ি করা যায়। এখানে কটা নয় আছে? দুটো নয়। প্রথমে আমরা দুটো নয় লিখবো। এখানে কটা নয় আছে? 3টে নয়। এখানে 3টে শূন্য লিখবো। এবার দেখো 99 আর 98 মধ্যে পার্থক্য কত? 1। অর্থাৎ 99 থেকে 98 বাদ দিলে থাকে কত? 1। এই একটা এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে 9 1 আছে কত? 10 হবে। 9 আবার 9 আবার 9 আবার 1 আছে কত? 9 হবে। 8 আর 9, তাহলে কি দাঁড়ালো? 98 স্টিপিন লাইন। কোথায় আছে? অপশন ডি। এটাই অ্যান্সার। 6 দাগের অঙ্ক, একটি আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল 120 বর্গ মিটার, পরিসীমা 46 অর্থাৎ 46 মিটার, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আমাদের? √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই জানার দরকার, কিন্তু এখানে কোথাও দৈর্ঘ্য আর প্রস্থের মান দেওয়া নেই। কি আছে? ক্ষেত্রফল দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। দেখো আমি আগেও অঙ্ক করিয়েছি, ওখানেও আমি বলেছি যে পরিসীমা থাকবে, যাই থাকুক না কেন, তাকে সবসময় 2 দিয়ে ভাগ করবে। কেন? কারণ দেখো পরিসীমার মধ্যে বের করতে গেলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ যদি আমি যোগ করি, তবে আমরা তার পরিসীমা পাই। অর্থাৎ চারদিকের যে মাপটা সেটাকেই পরিসীমা বলে। এইবার দেখো, তাহলে আমাদের দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থের কোনো দরকার নেই। আমাদের একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থের মান যদি আমরা জানতে পারি, তাহলে আয়তক্ষেত্রের সমস্ত অঙ্ক আমরা করতে পারি। এইবার দেখো, তাই আমরা 2 দিয়ে ভাগ করে নেবো। 2 দিয়ে ভাগ করলে কত পাই? 23। দেখো এই যে 23 সংখ্যাটা পেলাম, এর মধ্যে একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ মান আছে। এবার এমন ভাবেই দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বসাতে হবে যে যাকে যোগ করলে আমরা 23 পাবো এবং যাকে গুণ করলে আমরা 120 পাবো। কারণ 120 দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমাদের ক্ষেত্রফল পাই। তাহলে কোন সংখ্যা দুটো এখানে বসালে যোগ করলে 23 এবং গুণ করলে 120 পাবো? একটা হচ্ছে 15, একটা হচ্ছে 8। দেখো 8 15 কত? 120। আবার 15 আর যোগ করলে কত? 23। অর্থাৎ দৈর্ঘ্য পেলাম কত? দৈর্ঘ্য বড়টা হবে 15 আর প্রস্থ কত হবে? 8। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এইবার আমাদের কি করতে হবে? কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছি। কি বলেছি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার √/। এটা হচ্ছে কর্ণের সূত্র। তাহলে আমরা 15 15 পাই 225, 8 কত পাই? 64। তাহলে কত দাঁড়ালো? 5 আর 4 9, 6 আর 2 8, 289। 289 কার রুট? 17। অর্থাৎ এই যে আয়তক্ষেত্র, এই ধরো আয়তক্ষেত্র যেটা, এর কর্ণের মানটা কত বেরোলো? 17। অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার বি, 17 মিটার। নেক্সট 7। দেখো 4টে ভগ্নাংশ দেওয়া আছে, বলেছে এই 4টে ভগ্নাংশের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, এটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে ক্ষুদ্রতম বের করব। কিভাবে বের করব? দেখো প্রথমে আগে 4টি ভগ্নাংশকে আবার লিখি আমরা। 5/6, 7/8, 11/12 আর 13/16। এবার কি করব? দেখো দুটো দুটো করে আমরা ট্যালি করতে থাকবো। এই দুটো ভগ্নাংশের মধ্যে দেখবো এই দুটো ভগ্নাংশের মধ্যে কে ছোট, যেটা ছোট থাকবে তার সাথে পরেরটা আবার করব, ট্যালি করব। তাহলে দেখো কিভাবে করব, দেখো কোনাকুনি গুণ করে। 6 7 42, 5 8 40। আমাদের ক্ষুদ্রতম জানতে চেয়েছে, তাহলে ছোটটাকে রাখবো, বড়টাকে বাদ দেবো। দেখো এই 40 আর 42, তার মধ্যে 40 হচ্ছে সবচেয়ে ছোট, 42 আর 40 এর মধ্যে ছোট হচ্ছে 40। তাহলে কার মাথায় আছে? 5/6। তাহলে এটা আমরা রাখবো, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এইবার দেখো যাকে রেখেছি তার সাথে পরেরটা, অর্থাৎ পরে যে আরো আছে তার সাথে করতে হবে। 6 11 কত? 66, 5 12 কত? 60। দেখো এইটার এটা ট্যালি করতে গিয়ে দেখলাম এর মাথায় ছোট, এটাকে রেখে দেবো, আর এটার মাথায় যেহেতু বড়, এই দুটোর মধ্যে এটাকে আমরা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে দিলাম। এইবার দেখো প্রথমটা শেষেরটা, 6 আর 13 গুণ করলে হয় কত? 78। আর 5 আর 16 গুণ করলে কত? 80। তাহলে আমাদের কি জানতে হবে? আমাদের চেয়েছে ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে আমরা ছোটটা রাখবো, অর্থাৎ এইটার এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটার মধ্যে কোন ভগ্নাংশ কোনটা হবে? 13/16। কারণ 13/16 এর মাথায় 78 আর 5/6 এর মাথায় হচ্ছে 80। অর্থাৎ আমাদের যেহেতু ক্ষুদ্রতম জানতে চেয়েছে, তাহলে আমরা ক্ষুদ্রতমটা রাখবো। 78 যেহেতু 80 থেকে ছোট, তাহলে 78 কার মাথায় বসে আছে? 13/16 ভগ্নাংশের মাথায় বসে আছে। তাহলে এইটা হচ্ছে সব থেকে, এই 4টে ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট। তাহলে কোথায় হবে? অপশন এ। নেক্সট 8 দাগ,
বলছে তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ। বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো। দেখো কিভাবে করতে হবে, দেখো তিনটি সংখ্যার গড় কত বলছে 77, তাহলে আমরা প্রথমে কি করব 77 গুণ 3, তিনটি সংখ্যা, তাহলে মোট বের করে নিলাম। মোট বের করতে হলে কি করতে হয়, গড়ের সাথে যতগুলো সংখ্যা বলে তাদের গুণ করতে হয়। সমান সমান দিয়ে কি করবো, দেখো বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে একটা সংখ্যাকে আমি x ধরতে পারি, আরেকটা সংখ্যাকে আমরা 2x ধরতে পারি, আর একটা সংখ্যাকে আমরা 4x ধরতে পারি। দেখো এখানে তো আমরা যোগ করলাম, সংখ্যাগুলোকে যোগ করলাম, তাহলে এই সংখ্যাগুলো যোগফল মানে এখানে তিনটি সংখ্যার এই যে গড়, এখান থেকে যে যোগফলটা করবে এইটা আর এইটা সমানই হবে। তাহলে 3 7 21 এর 1 হাতে আমার 2, 3 7 21 আর 2 কত 23, 231। এইবার দেখো তাহলে 4 আর 2 6 কত 7x, তাহলে কি দাঁড়ালো দেখো x সমান সমান 231/7, 3 7 কত 21, 2 থাকে 21, আবার 3 7 21, তাহলে x এর মান কত বেরোলো আমাদের 33 বেরোলো। এইবার দেখো এখানে x এর মান ধরেছি, তাহলে একটা বেরোলো কত 33, আর 2x ধরেছি 2 × 33 মানে 66, আর কত 4x, 4x মানে কত হবে 4 গুণ 33 মানে 3 4 12, 2 হাতে আমার 1, 3 4 12 রাখে 13, 132। তাহলে কি কি পেলাম 132, 66 আর হচ্ছে 33, কোথায় আছে অপশন ডি, এটি তাহলে অ্যান্সার। নেক্সট 9 দাগ, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি। বলছে এর প্রতি বাহুর দৈর্ঘ্য কত। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আগে জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে দেখো এই এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, তাহলে এই √3/4 ইন্টু বাহু স্কয়ার সমান সমান আমরা এটা লিখতে পারি, যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে, কি লিখতে পারি 4√3। তাহলে আমরা এখান থেকে বাহুটাকে বের করি, তাহলে বাহু স্কয়ার সমান সমান 4√3, বাহুর সাথে কে ছিল √3/4, এটা নিচে চলে আসবে, তাহলে √3/4। দেখো এই যে √3/4 আমরা লিখলাম, যেহেতু এটা ভাগ আছে তাহলে এটা উল্টে যায় পরের সংখ্যাটা, তাহলে এটা কোথায় যাবে, এখানে 4 যাবে, এই √3 কেটে যাবে, তাহলে এই বাহু স্কয়ার সমান সমান কত থাকলো 16, তাহলে বাহু সমান সমান কত থাকবে 16 রুট মানে 4, তাহলে কোথায় আছে অপশন, অপশন বি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 10 দাগ, নেক্সট হচ্ছে 10 দাগ, কি বলছে এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং একটি ব্যবসা শুরু করে। বলছে 2 মাস পরে তার অর্ধেক মূলধন তুলে নেয়, 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে, এটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, এবিসি এর মূলধনের অনুপাত বের করি, A/B/C এর মূলধন অনুপাত, মূলধনের অনুপাত কি করে বের করব 1/2 1/3 1/4, লসাগু কত হবে 2 3 4, লসাগু 12 হয়, 12 দিয়ে 2 কে 2 দিয়ে 12 কে কাটলে কত হয় 6, 6 অক্ষে 6, 3 দিয়ে 12 কাটলে কত হয় 4, 4 অক্ষে 4, 4 দিয়ে 12 কাটলে কত হয় 3, 3 অক্ষে 3, তাহলে এই 12 এর দাম নেই, তাহলে অনুপাতটা দেওয়া হলো 6:4:3। এইবার দেখো এদের লভ্যাংশ অনুপাত বের করব, কি অনুপাত বের করব লভ্যাংশ অনুপাত। লভ্যাংশ অনুপাত কি দাঁড়াবে দেখো, দেখো এটা হচ্ছে এর মূলধন, বির মূলধন, সির মূলধন। এইবার কি বলছে যে ব্যবসা শুরু করে 2 মাস পরে তার অর্ধেক মূলধন তুলে নিয়ে যায়, তাহলে 6, এই 2 মাস তো পুরো মূলধনটা খেটেছিল, এইবার এই হচ্ছে অর্ধেক তুলে নিয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে ভাগ করে দিলাম, যে বাকি অর্ধেক থাকলো এটা আবার 10 মাস ধরে খাটবে, তাহলে এর কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে বি, বি কত 4, পুরো মাসটাই খেটেছে, পুরো বছরটা খেটেছে, আর সি হচ্ছে 3 মূলধন, এও পুরো বছর খেটেছে, তাহলে কি দাঁড়ালো 6 2 12 প্লাস 3 10 কে 30, অনুপাত দিই 4 12 48, 3 12 কত 36। এইবার দেখো এখান থেকে দাঁড়ালো কত 30 অব্দি 42, এটা 48, এটা হচ্ছে 36, 6 দিয়ে যাবে 6 7 42, 6 48, 6 6 36, তাহলে অনুপাত লভ্যাংশ অনুপাত বেড়ে গেল 7:8:6। এইবার কি বলছে দেখো, বলছে 12 মাস পরে 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে, তাহলে বিটা জানতে চেয়েছে, বির লভ্যাংশ মানে লাভ কত লাভ হয়েছে সেটা জানতে চেয়েছে, তাহলে টোটাল টাকা কত 378 টাকা, তাহলে এই 378 ইনটু বি এর লভ্যাংশ অনুপাত কত 8, উপরে 8 আর আনুপাতিক যোগফল 8 8 14 আর 7 কত 21, 21 ধরে কাটলে কত হয় 18।
8 8 64, 4 8 8 8 8 8 6 কত 14, তাহলে কত হবে 144। কোথায় আছে? অপশন এ, এটা হচ্ছে অ্যান্সার। 11 দাগ বলছে এক দোকানদার একটি সেলাই মেশিন 20% লাভে বিক্রি করে। যদি সেলাই মেশিনটি আরো 1525 টাকায় বেশিতে বিক্রি করে তাহলে তার 25% লাভ হতো। বলছে তবে মেশিনটি 50% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, এটা জানতে চেয়েছে। দেখো প্রথমে তো 20% লাভ আমাদের হয়, পরে কি বলেছে দেখো 1525 টাকা যদি বেশি নিত তাহলে তার কত লাভ হতো, 25% লাভ হতো। দেখো তাহলে 25% থেকে 20% মানে 5% বেশি হলো, কেন না 1525 টাকা বেশিতে বিক্রি করেছে। তাহলে আমরা লিখতেই পারি এই 5% সমান সমান 1525, আমি এখান থেকে করে দিলাম। তাহলে 1% সমান সমান লিখতে পারি 1525 বাই 5, আর 100% কত হবে, তাই তো? তাহলে 1525 ইন্টু 100 বাই 5, 3 5 15, 0 থেকে 5 5 25, তাহলে কত দাঁড়ালো 305 এর পরে দুটো শূন্য, অর্থাৎ 30,500। এইটা হচ্ছে অরিজিনাল দাম, জিনিসটা মেশিনটার দাম। বলছে যদি মেশিনটা 50% দামে লাভে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো 30,500, 50% লাভ মানে যখন লাভ বলবে তখন 100 সাথে সেইটা যোগ হয়ে যায়। তাহলে 50% লাভ মানে আমরা কি লিখবো 150 বাই 100, 0 0 কেটে দিলাম। দেখো তাহলে 305 আর এই 15 গুণ করি আগে, 5 5 25 5 আর 2 5 0 0 2, 3 5 15, 5 অক্ষে কত 5, 1 0 0, 3 অক্ষে 3, 5 5 আর 2 7, 5 3 আর 4, দেখো 45 75। এবার দেখো এখানে একটা শূন্য আছে, তাই শূন্যটা এখানে বসিয়ে দিই। তাহলে 45,000 কত হবে 750। তাহলে কোথায় আছে অ্যান্সার? অ্যান্সার বি, 45,750। 12 দাগ বর্তমানে পাখি ও সুমির বয়স অনুপাত যদি 6:5 হয় এবং 15 বছর পর তাদের বয়স অনুপাত 9:8 হয় তাহলে বর্তমানে পাখির বয়স কত, এইটাই জানতে চেয়েছে। দেখো প্রথমে বলছে বর্তমানে পাখি ও সুমির বয়স অনুপাত 6:5, তাহলে প্রথমে আমরা লিখি পাখি, তারপরে লিখবো কি সুমি। কি জানতে চেয়েছে দেখো 6:5, তাই তো? মানে 6:5 লেখা আছে তাদের বয়সের অনুপাত বর্তমানে, তাহলে আমরা এটাকে 6x আর এটাকে 5x বলে ধরি। এবার 15 বছর পর তাহলে 15 যোগ করব, কি হবে 15 বছর পর তাদের বয়স অনুপাত হবে 9:8, তাহলে 9/8। তাহলে 6টা কত 48x, 8 15 কত 120, 5 9 কত 45x, 9 15 কত 135। তাহলে 48x মাইনাস 45x সমান সমান কত হবে, এখানে 135, ওইটা ওদিকে চলে গেলে মাইনাস 120। তাহলে এখান থেকে কত থাকলো 3x সমান সমান 15। তাহলে x সমান সমান কত দাঁড়াবে 15/3, 3 5 15। তোমাকে জানতে যে তাহলে বর্তমানে পাখির বয়স, তাহলে পাখির বয়স অনুপাত কত ছিল 6, আমরা যেটাকে 6x ধরেছিলাম। তাহলে পাখি কত, পাখিকে আমরা ধরেছিলাম 6x, 6x মানে কত 6 গুণ x এর মান কত বেরিয়েছে 5, অর্থাৎ 5 6 30। তাহলে অ্যান্সার কোনটা হবে এ, অপশন এ। নেক্সট 13 দাগ x এবং y একত্রে একটি কাজ 30 দিনে শেষ করে, x একা কাজটি 50 দিনে শেষ করে, 10 দিন কাজ করার পর বলছে x চলে যায়, তবে বাকি কাজ y কত দিনে শেষ করবে। দেখো x এবং y যখন করে তখন পুরো তারা দুজন মিলে কাজ করে 30 দিনে, আর x একা কাজ করে কত 50 দিনে। তাহলে আমাদের আগে জানার দরকার যে y কাজটি কত দিনে করে। তাহলে y কাজটি করে কিভাবে বের করবো, xy থেকে যদি আমি x কে বাদ দিয়ে দিই তাহলে y পড়ে থাকবে। তাহলে দেখো প্রথমে উপরে গুণ করবে সংখ্যা দুটো, নিচে মাইনাস করবে, তাহলে এখান থেকে থাকলো কত 1500 আর এখানে থাকলো 20, 0 0 কাটো 75, তাহলে অ্যান্সার কত 75 দিনে, মানে y কাজটা করবে 75 দিনে। এইবার কি বলছে দেখো 10 দিন কাজ করার পরে x চলে যায়, তাহলে x 10 দিনে কতটা কাজ করবে, 10 দিনে কাজ করে কত x, 10 বাই টোটাল পুরো কাজ করে 50, তাহলে 50 লিখবো নিচে, তাহলে কত 1/5, 1/5 অংশ কাজ করে। তাহলে এখনো বাকি কাজ কত পড়ে থাকলো 5 ভাগের মধ্যে 1 ভাগ করেছে, তাহলে 4/5 এখনো পড়ে আছে। এই কাজটা কে করবে y করবে, এবং y কত দিনে শেষ করবে এটাই জানতে চাইছে। তাহলে y বাকি কাজ করবে কত, y পুরো কাজ করতে পারে 75 দিনে,
ওয়াই এর কাছে পড়ে রয়েছে 4 এর 5 অংশ, তাহলে 75 গুণ 4/5 লিখে দিলেই হয়ে যাবে। 5 15 75, 4 15 কত 60, অর্থাৎ 60 দিনে শেষ করবে। তাহলে কোথায় আছে অ্যান্সার? অপশন কত? অপশন সি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 14 দাগ, কোন দ্রব্য 31 টাকায় বিক্রি করায় বিক্রেতার 7% ক্ষতি হয় বলেছে। যদি তিনি দ্রব্যটি 35 টাকায় বিক্রি করে তবে তার কত লাভ বা ক্ষতি হবে, এইটাই জানতে চেয়েছে। দেখো আমরা প্রথমে কিভাবে করবো, দেখো অঙ্কটা সিপি আর এসপি, অর্থাৎ কস্ট প্রাইস আর সেলস প্রাইস। দেখো আমরা যদি প্রথমে কস্ট প্রাইসকে 100 ধরি, কি বলেছে তার 7% ক্ষতি হয়, তাহলে এখানটা কত হবে? বিক্রি মূল্য করতে হবে 93। এবার যদি 93 করি, তাহলে এবার তোমাকে কি বলেছে? বলছে কত টাকা জিনিসটার দাম ছিল, মানে বিক্রি করেছিলাম কত? 31 টাকা। তাহলে আমরা এখানে 31 টাকা লিখলাম, এই জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার এটা কি করে পাবো? দেখো 31 ইন্টু 100/93, তাহলে এইটা দিয়ে এটা কাটলে কত হয়? 3। তাহলে এখন কত থাকলো দামটা? 100/3। আবার দেখো লিখলাম সিপি আর এসপি। এইবার আমরা কি লিখবো? 100/3 লিখবো। এইবার দেখো কি বলেছে, দেখো সেলস প্রাইসে কত লিখবো? বলেছে যদি 35 টাকায় বিক্রি করো তবে তার কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এই যে দামটা ছিল এটাকে যদি আমরা 35 টাকায় বিক্রি করি, তাহলে আমরা বলছি তবে তার কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে তোমার 100 দিলাম, এই জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এইবার দেখো 35 গুণ 100, আর এইটা নিচে চলে আসবে, মানে এই 100, এই 3 উপরে চলে যাবে, 100 100 কেটে গেল, 3 35 105। আমরা কিন্তু এতক্ষণ যা করছিলাম সব 100 এর উপরে ধরে করেছিলাম। তাহলে 100 যদি 105 হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি? 5% লাভ হয়েছে। অ্যান্সার কোনটা? অ্যান্সার বি। নেক্সট 15 দাগ, চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক আছে। 10,000 টাকার 2.5 বছরের 10% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ কত? প্রথমে আগে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। অনেকে টি লেখে, অনেকে এন লেখে, আমরা টি লিখছি। দেখো এটা দিয়ে আমরা কি পাই জানো তো? সুদ আসল পাই। তাহলে সুদ আসল থেকে যদি এই আসলটাকে বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? সুদ পড়ে থাকবে। এইগুলোই জানতে চাই। এইটা দেখো আমরা কিভাবে করবো, দেখো 10,000 1 প্লাস 10/100, 2 পূর্ণ 1/2। দেখো মাথায় 2 থাকলে ঠিক ছিল, কিন্তু 2 পূর্ণ 1/2, তাহলে আমরা কিভাবে করবো? নিশ্চয়ই ভাঙাতে হবে। কি করে করবো? দেখো 10,000 1 প্লাস 10/100, এই মাথায় 2 লিখলাম গুণ চিহ্ন দিয়ে, আবার 1 প্লাস 10/100 গুণ দিয়ে এই 1/2টাকে আলাদা করে দিলাম। দেখো 10 10 কত? 100, কিছু নেই মানে 1 আছে। আচ্ছা 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 20 100। এইবার দেখো কি পেলাম আমরা? 10,000 ইন্টু 10 কে 10 আগে কত? 11/10, কবার লিখবো? দুবার, গুণ 20 কে 20 রেখে কত? 21/20, 0 0 0 কেটে দিলাম, 3টে 0। 5 দুগুণে কত? এই 2 দিয়ে 10 কে গেলে কত হয়? 5 দুগুণে 10, 11 11 121, 5 গুণ করি সাথে, 5 কে 5, এই যে 5টা আছে, 5 কে 5, 5 দুগুণে 10 0, হাতে আমার 1, 5 কে 5 রেখে 6, 605। এই 605 এবার 21 গুণ করি সাথে, 5 কে 5, 1 0 0, 6 কে 6, 5 দুগুণে 10 0, হাতে আমার 1, 2 0 0, এখানে 1 পড়ে থাকবে, 6 দুগুণে কত? 12, 5 0 6 রেখে 7, 12,705। তাহলে কত পেলাম? 12,705 পেলাম। ছিল কত টাকা? অরিজিনাল 10,000 টাকা। তাহলে 12,705 থেকে যদি আমরা 10,000 টাকা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাবো, কারণ এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে আসল। সুদ আসল থেকে আসল বাদ দিলে কে পড়ে থাকে? সুদ পড়ে থাকে। 5072, 2,705। তাহলে কোথায় আছে? অপশন ডি, এটাই অ্যান্সার। নেক্সট 16 দাগ, দেখো কি আছে অঙ্কটা? 0.73 তার হোল স্কয়ার হোল কিউ প্লাস 0.27 তার হোল কিউ। এইবার নিচে আছে 0.73 তার হোল স্কয়ার প্লাস 0.27 তার হোল স্কয়ার মাইনাস 0.73 ইন্টু 0.27। এবার এইটা আমাদের সমাধান করতে হবে। দেখো এইটাকে যদি আমরা এ এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এইবার দেখো এইটাকে যদি আমরা লিখি এ কিউ, তাহলে এই উপরে আমরা কি লিখে দিতে পারি? তাহলে এটা এ কিউ, এটা বি কিউ, তাহলে আমরা এইটা লিখতে পারি এ প্লাস বি
এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এবার দেখো এটাকে আমরা কি ধরেছিলাম এ, এটাকে বি, দেখো তাহলে এটাও এ, তাহলে এটা এ স্কয়ার প্লাস এটাকে বি ধরেছিলাম, তাহলে এটাও বি, তাহলে এটা বি স্কয়ার মাইনাস এ আর বি আছে। কোথায় আছে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি, এইটাই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটাকে যদি সাজিয়ে লিখতাম তাহলে এইটাই হতো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই বি স্কয়ারটাকে এটা আগে নিয়ে এসেছে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। দেখো এইটা আর এইটা একই, তাহলে এইটা আর এইটা আমি কেটে দিতে পারি, তাহলে পরে থাকবে কি এ প্লাস বি। এবার দেখো এ প্লাস বি কোনটা, আমরা এ কাকে ধরেছিলাম 0.73 প্লাস 0.27, যোগ করলে কত হবে 1। অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার ডি। 95 টাকা এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি এর থেকে 25% বেশি এবং সি এর থেকে 20% বেশি পায়। তাহলে এর ভাগ কত, দেখো কি বলেছে, বি এর থেকে 25% বেশি পায়। আমি বি কে প্রথমে 100 লিখি। এইবার দেখো বলছে বি এর থেকে 25% বেশি পায়, তাহলে এর কাছে এই যে বি এর মানটা কত, 125% এর সমান। তাহলে আমরা লিখতে পারি 125% সমান সমান 100, 1% সমান সমান 100 বাই 125, আর 100% কত, 100 ইন্টু 100 বাই 125। দেখো 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 5 কুড়ি 100, তাহলে 4 কুড়ি কত 80। তাহলে আমরা এর মানটা কত লিখবো 80। এইবার দেখো সি এর মানটা আমাদের জানতে হবে, এটা আমরা মুছে দিলাম। এবার দেখো সি এর মানটা যখন আমরা জানবো, এবার কি বলছি দেখো সি এর থেকে 20% বেশি পায়, তাহলে সি এর কাছে বি এর মানটা 120% এর সমান, 120% সমান সমান 100, 1% সমান সমান 100 বাই 120, আর 100% কত, তাহলে 100 ইন্টু 100 বাই 120, 20 দিয়ে কাটি 5, এই 20 দিয়ে কাটলে 6 কুড়ি 120, 5 কুড়ি 100, তাহলে কত দাঁড়ালো, আরো কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তাহলে 5 50 250 বাই 3, তাহলে সি এরটা দাঁড়ালো কত 250 বাই 3। এবার তাহলে আমি কি করবো, এদের অনুপাতটা বের করবো, তাহলে এ ইস টু বি ইস টু সি। কি করব, এ হচ্ছে 80, বি হচ্ছে 100, আর সি হচ্ছে কত 250 বাই 3। দেখো লসাগু 3 হবে, 3 দিয়ে 80 করলে 3 8 24, 240, 3 100 300, 3 3 কেটে যায়, থাকে কত 250। এই তিনটার আর কোনো দাম নেই, কি পেলাম 240, 300 আর কত 250, সব শূন্যগুলো কেটে দাও, তাহলে আর কিছু দিয়ে যাবে না, তাহলে কি দাঁড়ালো 24, 30 আর হচ্ছে 25। এইবার কি জানতে চাইছে, বলছে যে এর ভাগ কত, টোটাল টাকা কত 395 টাকা। আমরা এই জায়গাটা একটু মুছে দিয়ে করি এটা, দেখো তাহলে এর ভাগ কত হবে, দেখো টোটাল 395 টাকা। এর ভাগ কত, এখানে এ হচ্ছে, আমরা আরেকবার লিখে দিই 24, 30 আর কত লিখবো 25, তাহলে এর ভাগ হচ্ছে 24, কতর মধ্যে আছে 30 আর 20 কত 50, 70 79, 5 দিয়ে যাবে 5, কারণ 5 9 45 এর 5 আর 4, 5 7 35 আর 39, তাহলে 5 24 কত হবে 120। কোথায় আছে, অ্যান্সার এ। 18 দাগ, একটি বৃত্ত এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের বাহু দুটি হলো 18 সেমি এবং 26 সেমি, বলছে বৃত্তটির ক্ষেত্রফল কত। এবার দেখো একটা আয়তক্ষেত্রের পরিসীমা এবং একটি বৃত্তের পরিসীমা বলেছে সমান, বৃত্তের পরিসীমা বলি না আমরা, ওটাকে বৃত্তের পরিধি বলি, এই পরিধি আর পরিসীমা সমানই, একই জিনিস। এবার দেখো তাহলে আমরা ফার্স্ট আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার 2 18 কত আছে 26 প্লাস 18 কত হবে 20 আর 30, 20 আর 10 30, 8 আর 6 কত 14, তার মানে 30 40 44, 44 গুণে কত হবে 88। এটা কিন্তু সেমি লিখতে হবে, তাহলে এই 88 সেমি যে বৃত্তটা, ধরো এই যে বৃত্ত, এই বৃত্তটার পরিধি আমরা জানি, বৃত্তের পরিধি
যেহেতু ওরা পরিসীমা বলেছে, পরিসীমার পরিধি আমরা একই ধরবো। তাহলে এই পরিসীমাটাও এরও পরিসীমা 88 সেমি হবে, কারণ বলেই দিয়েছে একটি বৃত্ত এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে বৃত্তের পরিধি বা পরিসীমার সূত্র কি? 2πr। কি হলো? 2πr। তাহলে এই 2πr মানে হচ্ছে কত? 88। এখান থেকে আমি আর এর মান বের করব 88। দেখো আর এর সাথে কে কে ছিল? 2π, তারা নিচে চলে যাবে। তাহলে 2π এর মান কত? 22/7। তাহলে 22 আর 7টা নিচে না লিখে উপরে দিয়ে দেবো। এই হচ্ছে 4, 2 দুগুণে 4, 7 দুগুণে কত? 14। তাহলে আমরা কি পেলাম? আর এর মান পেলাম, অর্থাৎ কি পেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম। এইবার তোমাকে কি জানতে চেয়েছে দেখো, বলছে বৃত্তটির ক্ষেত্রফল কত। আর এর মান তো জেনে গেছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান কত? 22/7 ইন্টু আর এর মান আমরা এইমাত্র পেলাম, এই যে আর এর মান পেয়েছিলাম কত? 14। তাহলে আমরা কবার লিখবো? আর স্কয়ার দুবার লিখবো। তাহলে 7 দুগুণে কত? 14। কি দাঁড়ালো দেখো? 14 দুগুণে কত? 28 আর 22 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 6 আমার 1, 8 দুগুণে 16 1 17। আবার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 6, 7 আর 4 11, 1 হাতে আমার 1, 4 একে 5 আর 1 6। কত বেরোলো? 616। কোথায় আছে? অপশন সি, 616 বর্গ সেমি। ক্ষেত্রফল জারি বের করতে দিকতে কেন সেই ক্ষেত্রফলে যে উত্তরটা বেরোবে সেই এককের আগে একটা বর্গ লিখতে হবে। তাহলে 616 বর্গ সেমি হবে। কি হবে? বর্গ সেমি। আমরা আগেই বলেছি যে অপশন দেখো সি তে আছে। তাহলে 616 বর্গ সেমি এর হচ্ছে অ্যান্সার। নেক্সট 19 দাগ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, তাহলে নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? বাড়বে, কমবে, কি হবে সেটাই জানতে চেয়েছি। দেখো আমরা তো জানি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে কত ছিল, আমরা ধরে নিই 100 ছিল। এইভাবে কি বলেছে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, তার মানে কত হবে? 110/100। কেন 110? বৃদ্ধি করা হলে 100 সাথে সবসময় যত বলবে ততটা যোগ করে নিতে হবে। তাহলে 10 বলেছে, 10 যোগ করে নিলাম। আবার কি বলেছে দেখো, প্রস্থ কি বলেছে? 10% হ্রাস। তাহলে কত হবে? 90/100। এটাও 90 কেন লিখলাম? কারণ দৈর্ঘ্য যখন বললো বৃদ্ধি তখন আমরা 100 সাথে যোগ করেছি, আর যখন হ্রাস বলেছে তখন আমরা কি করেছি? 100 থেকে বিয়োগ করে নিয়েছি, তাই 90 হয়েছে। এবার দেখো এই 100 কেটে দিলাম, এই 0 এই 0 এই 0 0 কেটে দিলাম, তাই থাকলো কত? 9 11 99। আমরা ধরেছিলাম কত? 100। দেখো 100 যদি 99 হয় তাহলে কত পার্সেন্ট কমেছে? 1% হ্রাস পেয়েছে। কি হয়েছে? 1% হ্রাস পেয়েছে। 199 হয়েছে, তার মানে 1 কমেছে। তাহলে 1 কি হয়েছে? 1% হচ্ছে হ্রাস পেয়েছে। কোথায় আছে? অপশন এ, এটাই অ্যান্সার। নেক্সট 20 দাগ। আজকে সেটের শেষ অঙ্ক। কি দেখো অঙ্কটা? একই ব্যাসার্ধ উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত, এটা জানতে চেয়েছে। লম্ব বৃত্তাকার চোঙ আর হচ্ছে শঙ্কুর আয়তনের অনুপাত জানতে চেয়েছে। দেখো আমরা যদি ধরি উভয়ের ব্যাসার্ধ আর উচ্চতা কত ধরবো? এইচ। এটা দুটোই, অর্থাৎ উভয় লিখেছে, এর জন্য উভয়ের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। এইবার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কি লিখবো? দেখো পাই আর স্কয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো এই পাই আর স্কয়ার আর এই পাই আর স্কয়ার এইচ কাটা যাবে, তাহলে কি পড়ে থাকছে? এই তিনটা দিকে যাবে আর এই 1টা এখানে থাকবে, তাহলে 3:1। কোথায় আছে? অপশন সি, এটাই অ্যান্সার।